বেশ 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 আমি 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 অত্যন্ত আশা রেখেছিলাম, আমি আমি বিশ্বাস করি। প্লিজ আমি দুজনকে থামাবো। বাবু কহিলেন বুঝেছ ওপেন, এ জমি কিনবো লয়ে, অর্থাৎ এখানে সরাসরি 2 বিঘা নিয়ে যখন জমির প্রসঙ্গে নানা কথা আসে তখন ঠিক সেখানে এ রাজ্যের ক্ষেত্রে জমির প্রসঙ্গে কতটা কি এগিয়ে রয়েছে আমরা জানি না, কিন্তু ভোটের প্রসঙ্গে ক্রমাগতই যেন এগিয়ে চড়চড়িয়ে এগিয়ে চলেছে বাংলা। কি বলছি বলুন তো? আমি কথা বলছি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হলো ভোটের অঙ্কে ক্রমশই যেন চোরাবালির পাকে পড়তে যাচ্ছে এ রাজ্য। বিভিন্ন সময় ভোটার ইস্যুতে, ফেক ভোটার প্রসঙ্গে, ভুতুড়ে ভোটার প্রসঙ্গে এ রাজ্য সরকার ক্রমাগত তৎপরতা দেখিয়েছে যেন কোনোভাবেই ভুতুড়ে ভোটার সামনে না চলে আসে। আর ঠিক সেখান থেকেই সরাসরি এক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ভুতুড়ে ভোটার সামনে এসেছে এবং সেই ভুতুড়ে ভোটার প্রসঙ্গে কখনো বিধানসভার ভেতরে, কখনো বা সুদূরবর্তী লোকসভার ভেতরেও অনুপ্রবেশকে ঘিরে বিভিন্ন রাজ্য থেকে এবং এ রাজ্যের বুকে, বিশেষ করে বাংলার বুকে নানান রকম প্রশ্ন উঠেছে। এবার প্রশ্ন যখন অনুপ্রবেশকারী এবং ফেক ভোটার নিয়ে, তখন কেন রাজ্যের নাম সামনে আসছে? এ রাজ্যের বুকে এমন কিছু ঘটনা বারংবার সামনে আসছে যা এই বিষয়কে আরও বেশি উদ্যত করে। কোন কোন প্রসঙ্গ? একদিকে লাভলি খাতুন, নামটা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকে আবার নাম বদলেও ফেলছে। আবার সবচেয়ে বেশি রোমহর্ষক যে বিষয়, যে বিষয়কে কেন্দ্র করেই আজকের এই অনুষ্ঠান, সে বিষয় আপনাদের আরও বেশি চক্ষু চরকাজ করবে। কি বলুন তো? নিউটন। আমরা নিউটনের 3rd ল পড়েছিলাম, কিন্তু এক্ষেত্রে নিউটন দুদিকেই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া করছে। কি বিষয়ে বলছি? বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা তার দেশ ছেড়েছিলেন। ঠিক সে জায়গায় যে ব্যক্তিকে দেখা গিয়েছিল সেই ব্যক্তি আসলে কাকদ্বীপের বাসিন্দা। চিন্তা করুন, সেই ব্যক্তি অর্থাৎ ওপার বাংলার আন্দোলন যিনি করলেন সেই ব্যক্তি এপার বাংলার বাসিন্দা। আচ্ছা, যদি ধরে নিই এপার বাংলার বাসিন্দা, তাহলে ওপার বাংলায় গিয়ে কোটা আন্দোলন কিভাবে করলেন? আর যদি ধরে নিই যে ওপার বাংলার মানুষ এই দেশে এসছে, এই দেশে এসে কাকদ্বীপে স্থায়ী বাসিন্দা হয়েছে, কি করে হলেন? ভোটার কার্ড কি করে পেলেন? প্রশ্ন আসছে না? এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এদেশে বেকারত্ব বাড়ে, এ রাজ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশ আকাশ ছোঁয়ার দিকে যাচ্ছে, বিরোধী শিবিরা এমনটা বলে থাকেন। আমরা যদি বিরোধী শাসক উভয়ের কথার রেশ টেনে ধরি, তাহলে রাজ্য এবং দেশের বুকে ক্রমাগত জনসংখ্যা বেড়েই চলেছে, আর তার মধ্যে দোসর হয়ে দাঁড়াচ্ছে এই সব অনুপ্রবেশকারীরা। কখনো বাংলাদেশ থেকে, কখনো বা সুদূরবর্তী পাকিস্তান থেকে তারা অনুপ্রবেশকারী হিসেবে না আসতে পারলে জঙ্গি হিসাবে এদেশে প্রবেশ করে। এবার প্রশ্ন হচ্ছে, জঙ্গি হোক বা অনুপ্রবেশকারী হোক, প্রশ্ন দু জায়গাতে, এক সেন্ট্রাল গভর্নমেন্ট, এক স্টেট গভর্নমেন্ট। কি করছেন তারা? সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ কি করছেন, বিএসএফ কি করছে, এবং তারপরে এতগুলো ফিল্টারেশনের পর এ রাজ্যের বুকে বিএলও কি করছে, এ রাজ্যের বুকে সরকার কি করছে? প্রত্যেকের দিকে এক নিশানায় যখন প্রশ্ন আসে, তখন একে অপরকে ক্রমশ তুতু মেমের সম্পর্কে নিয়ে আসেন। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেনের সম্মুখীন কারা হয় বলুন তো? আমার এবং আপনার প্রত্যেকের ভাগ্য নির্ধারণ। তার কারণ আমরা যে ভোটটা দিচ্ছি সেই ভোটের মধ্যে সরাসরি এইসব অনুপ্রবেশকারীরা দিনের পর দিন তাদের ভোটার কার্ড বানিয়ে, অবাঞ্ছিতভাবে ভোটার কার্ড বানিয়ে, এবং হয়তো সরকারের সাপোর্ট নিয়ে কোনো ক্ষেত্রে, যেমনটা বিরোধীরা অভিযোগ টেনে থাকেন, ঠিক সেই প্রসঙ্গ টেনে সরাসরি ভাগ্য নির্ধারণ করছেন। কাকে আমরা জেতাচ্ছি আমরা নিজেরাও জানি না, কাকে আমরা ভোট দিয়ে আনছি নিজেরাও জানি না, কিন্তু অদ্ভুতভাবে এই অনুপ্রবেশকারীরা তাদের মার্জিনের সংখ্যা দিন দিন বাড়াচ্ছেন, পরিসর দিন দিন বাড়াচ্ছেন, এবং যে কাউকে মসনদে বসিয়ে দিচ্ছেন। এমন হচ্ছে না তো? কোশ্চেনটা নিশ্চয়ই আপনাদের মধ্যে একটু হলেও ভয়ের বাতাবরণ তৈরি করেছে, কিন্তু ভয় পাবেন না। জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টায় যদি কিছু সূত্রপাত পাওয়া যায়, যদি কিছু সূত্র এবং রফা সূত্র বেরিয়ে আসে, এই আশা নিয়ে আজকের শো শুরু করবো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। অনেক কিছু দেখবেন, কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, দেখুন। বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, কিন্তু বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে পরিস্থিতি মোড় নিয়েছে অন্যদিকে।
অনুপ্রবেশ রুখতে তৎপর হয়েছে বিএসএফ এবং প্রশাসন। প্রথম থেকেই বিজেপির অভিযোগ ছিল বহু বাংলাদেশি নাগরিক এ রাজ্যে এসে ভোটার হয়ে আস্তানা গেড়ে রয়েছেন এ দেশেই। গেরুয়া শিবিরের এই অভিযোগে শিলমোহর পড়ল নিউটন দাসের ঘটনায়। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রনেতা হিসেবে পরিচিত মুখ ছিল নিউটন দাস। সেই সময় নিউটনের ছবিও ভাইরাল হয়েছিল, কিন্তু এবারে জানা গেল সেই নিউটন দাস নাকি এ রাজ্যেরই বাসিন্দা। এমনকি কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্টে নামও রয়েছে তার। নিউটনের দাবি তিনি নাকি 2014 সাল থেকেই ভারতের নাগরিক এবং এই রাজ্যের ভোটার। সম্প্রতি কাকদ্বীপের ভোটার লিস্ট নিয়ে বিতর্ক শুরু হতেই একটি ভিডিও পোস্ট করেন নিউটন। তার বক্তব্য 2024 সালে জমিজমা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। সে দেশে তখন কোটা সংস্কার আন্দোলন চলছিল। তার দাবি তিনি পুরোপুরি ভারতীয় নাগরিক, তার কাছে ভারতের ভোটার কার্ড এবং আধার কার্ডও রয়েছে। নিউটনের দাবি তার বিরুদ্ধে যে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিউটন দাস, আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। এখানেই শেষ নয়। ভিডিওতে নিউটন জানিয়েছেন 2016 সালে তিনি তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরাকে ভোট দিয়েছিলেন। এরপর 2017 সালে ভোটার কার্ড হারিয়ে ফেলেন তিনি। পরবর্তীতে বিধায়কের হস্তক্ষেপে ফের ভোটার কার্ড পান। রাজনৈতিক অনুষ্ঠান, জন্মদিন, এমনকি বিধায়কের সঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে তাকে। অথচ এই নিউটনই বাংলাদেশে হাসিনা বিরোধী ও ভারত বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ছিলেন বলে অভিযোগ বিজেপির। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও নিউটন ভারতের ভোটার। পুরো বিষয়টির পেছনে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। কারণ নিউটন দাসের সঙ্গে টিএমসিপি সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস দাসের ছবি ভাইরাল হয়েছে। সেখানে নিউটনের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে দেখা গিয়েছে দেবাশিসকে। বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়। তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি, তার জন্য এসেছিল, এইটুকুনি পরিচয়। তার মাঝখানে একটা জন্মদিন ছিল, বন্ধুবান্ধব, ছোটোবেলার বন্ধুবান্ধব 2-একবার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে কিছু বলার নেই আমাদের। সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি কাকদ্বীপের যে বিধায়ক হয়েছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে। দেখুন, একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধি দেখে রাখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়ান না কি। সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্টুরাম পাখিরা, সেটা আপনারা মন্টুরাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। বাংলাদেশের কাজল শেখ এ দেশে এসে হয়েছেন সাগর বিশ্বাস। এ রাজ্যের ভোটার কার্ড পেতে দালালের কথাতে তিনি স্ত্রীকে শাখা সিঁদুর পরতেও বাধ্য করেছেন। এই ঘটনা তো গেল নদিয়ার কৃষ্ণগঞ্জের। বাংলাদেশি নাগরিক লাভলি খাতুন, যিনি আবার ছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, ভুয়ো নথি পেশ করে ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন তিনি। এই অভিযোগে ইতিমধ্যেই পদ থেকে তাকে অপসারণ করেছে জেলা প্রশাসন। বাংলাদেশ থেকে এদেশে এসে নাগরিকত্ব নিয়ে বসবাস করার এমনই ভুরি ভুরি অভিযোগ বিগত কয়েকদিনে উঠে এসেছে খবরের শিরোনামে।
ইতিমধ্যেই নিউটন দাস কাণ্ডে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলাদেশি অনুপ্রবেশ ও অবৈধ ভোটার কার্ড ইস্যুতে একেবারে ময়দানে নেমে বিগত দিনে তদারকি করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বদের। বাংলাদেশিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ফলে অনেকের প্রশ্ন, প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে চুপ, নাকি রাজনৈতিক আশ্রয় সবকিছু হচ্ছে? আজ এখান থেকেই বিতর্ক শুরু। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। ঠিক যেমনটা শুরু করেছিলাম, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জমি আর তার সঙ্গে ভোট, এই দুটো সম্পর্কই এখন এমন এক জায়গায় রয়ে গেছে যেখান থেকে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে সরাসরি শাসক দলের ওপরে। কেন বলছি বলুন তো? তার কারণ এই যে নিউটন দাসের কথা আপনারা শুনতে পাচ্ছেন, এই নিউটন দাস সরাসরি তৃণমূল ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, কে এই ব্যক্তিকে সরাসরি ভোটার কার্ড পাইয়ে দিতে সাহায্য করলেন? কিংবা যদি আমি ধরে নিই যে এই ব্যক্তি সত্যি সত্যি এই দেশের, তাহলে সুদূরবর্তী বাংলাদেশে গিয়ে কোটা আন্দোলনের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? দেখুন, কিভাবে আমরা আমাদের মান উন্নয়ন করব সেদিকে যখন আমরা ভাবি, তখন সরাসরি এই ভোটার তালিকা, ভোটার, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, যেভাবেই আখ্যা দিন না কেন, ক্রমাগত আমরা নিজেরাই নিজেদেরকে পিষছি এইভাবে। কেন এই দেশে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবে ভুতুরে ভোটারের সংখ্যা বাড়ছে? একবার হলেও ভাবতে হবে। তার কারণ এভাবে যদি ভুতুরে ভোটারের সংখ্যা বাড়তে থাকে, আমি আপনাদেরকে একটু সহজ ক্যালকুলেশনে বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনাদের রাজ্যে, বিশেষ করে আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের একটি নির্দিষ্ট জায়গাকে করে আমরা ক্যালকুলেশনটা করছি। আপনি যে জায়গা থাকেন সেই জায়গাতে 10 জন ব্যক্তি রয়েছে এবং সেই 10 জন ব্যক্তি অনুসারে একজন বিধায়ক রয়েছে। এবার কোনো কারণে যদি ধরুন এই 10 জন ব্যক্তি যাকে ভোটটা দিয়েছেন সেই ব্যক্তি ভোটগুলো পাওয়ার পরে বিধায়কটা হয়েছে, এবার এই 10 জনের জায়গায় ভুল করে আরও বেশি 10 জন এখানে অ্যাড হয়ে গেল। এবার 10 জনের নিরিখে যিনি ভোটার তালিকায় ভোটে জিতে সরাসরি বিধায়ক হলেন, 20 জনের নিরিখে তিনি কি আবার বিধায়ক হতে পারেন? হতেও পারেন, নাও হতে পারেন। আর ঠিক সেই সহজ ক্যালকুলেশনটা যদি রাজ্যের ক্ষেত্রে আমরা ভাবি, তাহলে কত বৃহত্তর পর্যায়ে যেতে পারে একবার চিন্তা করে দেখুন। আর ঠিক এখান থেকেই আমার শব্দের কাটাকাটিতে প্রশ্ন, ভোটের আগে চোরা ভোটার শাসকের রাজনৈতিক অভিসন্ধি নাকি চোরাবালির পাকে হারাচ্ছে খোদ শাসক? এই প্রশ্ন নিয়ে যাব আমি আজ বিশিষ্ট গেস্টদের কাছে, কিন্তু তার আগে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে অনুপ্রবেশ ক্রমাগত ঘটে চলে। দেখুন, ইনসাইট একবার বলবো লোয়ার থার্ডটা সরানোর জন্য ভারতের কোন কোন রাজ্য দিয়ে অনুপ্রবেশকারীদের প্রবেশের চেষ্টা। দেখুন, ম্যাপের থ্রুতে আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, এতগুলো জায়গা দিয়ে অনুপ্রবেশকারীরা চাইলেই প্রবেশ করতে পারে। এবং ঠিক এ জায়গায় আমরা যখন পশ্চিমবঙ্গে বসবাস করছি তখন ঠিক পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ অত্যন্ত হাই অ্যালার্ট জোনে রয়েছে। তার কারণ আপনারা জানেন, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন প্রান্ত, এই 4টি জায়গা দিয়ে সোজাসুজি বাংলাদেশের সঙ্গে আমরা বর্ডার শেয়ার করছি। আর এই বাংলাদেশিরা ক্রমাগত অনুপ্রবেশ করে চলেছে পশ্চিমবঙ্গের মধ্যে। যদি এই অনুপ্রবেশ চলতে থাকে তাহলে এর নিরিখে ভোট বাক্সেও কিন্তু প্রভাব পড়তে শুরু করবে। তার কারণ তারাও স্থায়ী বাসিন্দা হয়ে দাঁড়াচ্ছে দীর্ঘদিন পরে। কিভাবে হচ্ছে একের পর এক প্লেট আপনাদের সামনে রাখছি। দেখুন, খোলা এবং অনিরাপদ সীমান্ত থেকে পায়ে হেঁটে প্রবেশ। ভারত বাংলাদেশ সীমান্তে প্রথম থেকে একবার চালাতে বলবো পিসিআর। খোলা এবং অনিরাপদ সীমান্ত থেকে পায়ে হেঁটে প্রবেশের ক্ষেত্রে কিভাবে আসছে? ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ। আর ঠিক সেই পথ দিয়েই ধীরে ধীরে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে। কিভাবে দেখুন, এর অনেক অংশই অনিরাপদ, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ে। কিছু এলাকায় সীমান্তে নদী, মাঠ এবং বসতিও রয়েছে যেখানে বিএসএফ এর নজরদারি দুর্বল। মানুষ পায়ে হেঁটে বা ছোট নৌকোয় করে এই এলাকায় প্রবেশ করে। নেক্সট আরও একটি প্লেট আপনাদের সামনে রাখছি। জাল নথি তৈরি করে প্রবেশ করছে অনেক বাংলাদেশি নাগরিক। ভারতীয় ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি জাল নথি তৈরি করছে। এর মাধ্যমে তারা ভারতে বৈধ নাগরিক হিসেবে বসবাস করতে পারে। এই নথির মাধ্যমে তারা কাজ, বাড়ি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধাও পেয়ে থাকে। চিন্তা করুন, পাচারকারী দল এবং দালালদের মাধ্যমেও তারা প্রবেশ করছে সীমান্তে। সক্রিয় মানব পাচারকারী দলগুলি লোকেদের কাছ থেকে টাকা নিয়ে নিরাপদে অনুপ্রবেশ করতে সহায়তা করে। এই তো কিছুদিন আগেই
আমরা শিলিগুড়ির ক্ষেত্রেও একটি ঘটনা আপনাদের সামনে রেখেছিলাম। এই দালালরা অনুপ্রবেশকারীদের লুকিয়ে রাখে এবং ট্রাক, বাস, রিক্সা এবং নৌকোয় সীমান্ত অতিক্রম করতে সহায়তা করে। সীমান্তে সক্রিয় এই মানব পাচারকারী দল কিভাবে ধীরে ধীরে ভারতের মধ্যে এক এক করে ভাইরাস প্রবেশ করিয়ে দিচ্ছে চিন্তা করুন একবার। নদী এবং জলপথে ব্যবহার করে প্রবেশ করে। ভারত বাংলাদেশ সীমান্তে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা ইত্যাদি অনেক নদী প্রবাহিত হয়, আর এই নদীগুলিরও যথেষ্ট উপযোগিতা পড়ছে এই অনুপ্রবেশকারীদের এদেশে প্রবেশ করার জন্য। নৌকোয় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য এই জলপথগুলি ব্যবহার করা হয়ে থাকে। বৈধ ভিসা নিয়ে এদেশে অবৈধভাবে অবস্থান করছে কিছু লোক বৈধ ভিসা নিয়ে ভারতে আসে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও ফিরে যায় না। তারা এখানে লুকিয়ে থাকতে শুরু করে এবং ভুয়ো পরিচয় তৈরি করে। চিন্তা করুন, কিছু লোক সরাসরি সীমান্তবর্তী গ্রামে বসতি পর্যন্ত স্থাপন করেন। ধীরে ধীরে তারা স্থানীয় সমাজের সঙ্গে মিশে যায় এবং তারপরে ধীরে ধীরে তারা স্থানীয় সমাজের সঙ্গে মিশতে শুরু করে কিছু বছর পেরোতেই তারা স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে। এতগুলো পার্সপেক্টিভ রয়েছে, আপনারা হয়তো ভাবছেন কি এমন হবে, তাতে অনেক কিছু হতে পারে। এবং ঠিক এই এতগুলো যখন নিশানা হচ্ছে, এতগুলো যখন আন্দাজ করা হচ্ছে, সম্ভাবনা হচ্ছে, তখন ঠিক সে জায়গায় সরাসরি অনুপ্রবেশকারী এই ইস্যুতে কাকে আমরা বলবো? শাসককে বলবো, কেন্দ্রের শাসক দলকে বলবো, বিএসএফকে বলবো? কাদের দিকে আঙুলটা আসলে পরে সঠিক এর নিশানা পাওয়া যেতে পারে, কিংবা হয়তো দিক নির্দেশ করা যেতে পারে? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা সাধারণ মানুষের কথাই নিশ্চয়ই ভাববো, শাসক দলের কথা নয়। কে কার ভোট বাক্সে কতটা এফেক্ট ফেলতে পারবে সেটা নয়। সাধারণ মানুষের মূল ভিত্তি হওয়া উচিত দেশের মূল পার্সপেক্টিভ, রাজ্যের মূল পার্সপেক্টিভ। আর ঠিক এখান থেকেই বিতর্ক শুরু হবে। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয়া লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই সরাসরি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আমার মনে পড়ে যাচ্ছে 21শে জুলাই 1993 সাল, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ড ইস্যুতে সরব হয়েছিলেন এবং সেই 21 নিয়ে আপনারা প্রতিবার কত সভাও করে থাকেন। এই ভোটার কার্ড প্রসঙ্গ, একই রকম ভোটার কার্ড প্রসঙ্গ 2006 সাল, আমি যদি খুব ভুল না করি 2006 কি 2008, সে সময় অনুপ্রবেশকারী ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় বিরোধী শিবির হিসেবে সরাসরি স্পিকারের দিকে অনেকগুলো কাগজ ছুড়ে দিয়েছিলেন। আজ তারই রাজ্যের বুকে ভুয়ো ভোটার। দেখুন, ভুয়ো ভোটার ইস্যুটা তো এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে এবং সেই অভিযোগে 1993 সালের যে ঘটনাগুলো ঘটেছে এটা মাইলস্টোন। এই যে বারে বারে একটা অভিযোগ যেটা আসে, দেখবেন শুভেন্দু অধিকারী বাবু করে থাকেন, বারে বারে করেন। কয়েকদিন আগে অন ক্যামেরা উনি বললেন 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছে, তাদের ভুয়ো ভোটার আছে। শুভেন্দুবাবু এটা জানা উচিত। উনি হয়তো ওনাদের যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, ওখান থেকে ওইসব তথ্য ওনাকে হয়তো জোগাড় করে দিয়েছে। যতটুকু উনি শিখেছেন ততটুকু বলেছেন। কিন্তু বাস্তবে যেটা হচ্ছে, সারা পৃথিবী যদি, ভারতবর্ষ কেন, সারা পৃথিবী যদি খোঁজ করেন, সারা পৃথিবীর তথ্য যেটা বলছে, সারা পৃথিবীর থেকে 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে। আর যে রোহিঙ্গাদের সাথে বারে বারে ঢুকে পড়ছে বলছে, সেই রোহিঙ্গাদের যে সীমানা দিয়ে ঢুকছে, সেই সীমানা কিন্তু পশ্চিমবঙ্গের কোনো সীমানা শেয়ার করে না। সেই শেয়ার করে নিউটন দাস কি রোহিঙ্গা? শুনুন, নিউটন দাস কি রোহিঙ্গা নয় সেটা দেখুন। তার যদি পুরনো একটু খোঁজ খবর নেন তাহলে দেখতে পাবেন 2000 সালে উনি ওই দেবনগর স্কুল বলে কোন একটা স্কুলে উনি পড়তেন। এখন 2000 সালে এখন ওই স্কুলে তখন কোন সরকার ছিল, কারা প্রশাসনে ছিল, তারা সেই উত্তরটা খুব ভালো দিতে পারবেন। আচ্ছা বেশ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে শুনতে পাচ্ছি কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ। দেখুন, আপনি তো আমার সাথে অনেক ছবি আছে, আমি দেখেছি, তাহলে তো আপনি কি আমার ঘনিষ্ঠ? কে কোথায় দাঁড়িয়ে কার সাথে ছবি তুললো, এখন শুভেন্দু বাবুর সাথে অনেক ছবি আছে, এখন রুবির সাথে দেখলে আমরা অনেক অনুষ্ঠান করেছি, রুবির সাথে আমার সাথে অনেক ছবি, কেউ তো কারোর ঘনিষ্ঠ না। কে কার সাথে ছবি তুললো এখন তার তো। আপনি বলতে চাইছেন যে নিউটন দাস কোনো তৃণমূল ঘনিষ্ঠ নয়, তাই তো? দেখুন, কেউ করে একজন জনপ্রতিনিধির সাথে অনেক মানুষের ছবি তোলে, সেটা তৃণমূলের ক্ষেত্রে করতে পারে, বিজেপির করতে। এখন মাননীয় নরেন্দ্র মোদীর সাথে অনেক মানুষকে দেখা গেছে তারা আগামী দিনে দেশের বাইরেও পালিয়ে গেছে। এখন কি বলবো নরেন্দ্র মোদী তাদের ঘনিষ্ঠ, সেটা তো ওইভাবে অভিযোগ করা যায় না।
কিন্তু আচ্ছা। আমি যে তথ্যগুলো দিলাম নিশ্চয়ই বিজেপির প্রতিনিধি রয়েছে, এখন সেই উত্তরগুলো নিশ্চয়ই তারা দেবেন। তারা যে এই 1 কোটি রোহিঙ্গা কোথা থেকে জোগাড় করেছে সেগুলো উত্তরটা আমরা চাই, কারণ এগুলো তো তথ্য বলছি, আমি এখানে বসে মনে করি একটা মিথ্যে কথা বললাম, কিন্তু আমাদের সামনে ইজি অ্যাক্সেস রয়েছে, গুগল রয়েছে, বিভিন্ন তথ্যের ভান্ডার রয়েছে। তথ্যের ভান্ডার দেখলে দেখা যাচ্ছে মোটেও সারা পৃথিবীতে অত রোহিঙ্গা নেই, 15 থেকে 20 লক্ষ রোহিঙ্গা রয়েছে। দেখুন এখন নিজেদের ব্যর্থতাই, দেখুন কিছুদিন আগে আপনারা দেখবেন একটা তথ্য খবরের কাগজে বেরিয়েছিল, 2021 সালে কোস্ট গার্ডের জন্য, মানে জলসীমা যারা দেখে তাদের জন্য বেশ কিছু একর জমি রাজ্য সরকার। না না দেবব্রত বাবু, আপনি অনেক দিকে নিয়ে চলে যাচ্ছেন। আমার একটা প্রসঙ্গ আপনি প্লিজ না, না। উত্তরটা দেবেন, শুনে নিন প্লিজ। নিশ্চয়ই দেবো। আমি বলতে চাইছি যে এই যে নিউটন দাস, এই ব্যক্তি যিনি বাংলাদেশের কোটা আন্দোলনে, তাকে একেবারে স্পষ্টত দেখা গিয়েছে। আমি বলছি এই ব্যক্তির যদি বাংলাদেশের পরিচয় থেকে থাকে তাহলে ভারতে কি করছে, একেবারে রাজ্যের মধ্যে কাকদ্বীপের মধ্যে কি করছে? আমি যদি ধরে নিই তিনি বাংলার বাসিন্দা, ভারতের বাসিন্দা, তাহলে কোটা আন্দোলনে কি করছিলেন? বলছি ভারতের পার্সপেক্টিভ কি সরাসরি এখন বাংলাদেশের কোটা আন্দোলনের সঙ্গে সংযুক্তকরণ হচ্ছে? খুব 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 ভালো প্রশ্ন। দেখুন কেউ যদি পাসপোর্ট নিয়ে অন্য আন্তর্জাতিক ব্যাপারে যায়, কোথাও অংশ করে, সেটা তাদের ব্যাপার। সে যখন আবার ভারতে আসবে তখন তার ব্যবস্থা নেওয়া যাবে। এবার আমারও প্রশ্ন, এই কিছুদিন আগে, মাস 2 আগে আপনারা দেখবেন বারাসাতের 27 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যিনি হয়েছেন তার নাম সম্ভবত ইন্দ্রজিৎ দে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং কয়েকটা মামলা দেওয়া হয়েছিল। তিনি কি কাজ করতেন? এই 25-30 হাজার টাকা নিয়ে তিনি আধার কার্ড জাল করতেন এবং ভোটার কার্ড তৈরি করে দিতেন। এটা তো মামলা হয়েছে, এটা তো নতুন কিছু না, আমরা দেখতে পেয়েছি। এই যে কিছুদিন আগে আমরা পেয়েছি মনোজ পান্ডে বলে একজন ভদ্রলোক, তিনি আমাদের রাজ্যের ঘটনা, আমরা রাজ্যের বাইরে বলছি না, তিনি আপনার কি বলে পাসপোর্ট জালিয়াতি করতেন। এগুলো তো দেখাই যাচ্ছে। আপনাদের এখন 25-30 হাজার টাকা দরকার পড়লে এইসব বিজেপির কাউন্সিলর পদপ্রার্থী, আপনার কি বলে সুকান্ত বাবুর ঘনিষ্ঠ, এদের কাছে চলে যান, এই ইন্দ্রজিৎদের কাছে চলে যান, বানিয়ে নেবেন। এখন মামলা চলছে, দেখবে দেখা যাচ্ছে। শুনুন এখন দেশ তো স্বাধীন হয়েছে 75 বছর ধরে, দেশ তো কালকে স্বাধীন হয়নি। ডুবি বলবে আমি 2014 সালে স্বাধীন হতে, তত ঠিক না। 75 স্বাধীন হলো, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো 2011 সালে, আর যত দোষ হলো নন্দ ঘোষ, মমতা ব্যানার্জি। এই 2047 সাল থেকে এবার 2011 সাল অব্দি যারা ক্ষমতায় ছিল নিশ্চয়ই তারা উত্তর দিতে পারবে। 1947 সাল থেকে 2011 অব্দি যারা ক্ষমতায় ছিল তারা নিশ্চয়ই খুব ভালো উত্তর দিতে পারবে কেন বেড়া দেওয়া গেল না, কি কারণে দেওয়া গেল না। তাদের উত্তরটা তারা দেবে, আমি তাদেরকে প্রশ্নটাও করবো। কিন্তু আপনি একটু লাভলি খাতুনের কথা বলুন তো দেবব্রত বাবু। হ্যাঁ, লাভলি খাতুন প্রসঙ্গে যেটা বললেন, দেখুন এরকম তো অনেক আমাদের উদাহরণ আছে। লাভলি খাতুনের কথা যদি বলতে হয় তাহলে তো নিশীথ প্রামাণিকের কথাও বলতে হয়। সেখানে আবার ওনাদের বিধায়ক, মানে আপনারা ভেবেই রেখেছেন যে আপনাদেরকে প্রশ্ন করলে পরে রাজনৈতিক ডিফেন্ড করতে গিয়ে অন্য দল কি? প্লিজ দেবব্রত বাবু, আমার প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, না দেবব্রত বাবু, আমার প্রশ্ন হচ্ছে আপনি উদাহরণ টানতেই পারেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন যে আপনার প্রত্যেকের ভাগ্য নির্ধারণ চলছে এই অনুপ্রবেশকারী ইস্যুতে? ভেবে দেখবেন একবার। তার কারণ আমরা আজকে যাদেরকে ভোটটা দিচ্ছি তাদের ক্ষেত্রে যা পারসেপশন তৈরি হচ্ছে, অন্য কোনো ব্যক্তি এসে হঠাৎ করে প্রবেশ করে একই রকম ভাবে ভোটের ক্ষেত্রে পার্সপেক্টিভ তৈরি করছে কি? একদম 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 খুব ভালো কথা বলেছেন, একদম সঠিক কথা বলেছেন। কিন্তু ব্যাপার দেখুন, যারা আসছে তারা তো ওই হাই জাম্প বা লং জাম্প দিয়ে আসছে না, তারা যারা আমাদের বর্ডার পাহারা দেয় তাদের লাঠির তলা দিয়ে আসছে। এখন তারা সেই পাহারার দায়িত্ব যারা রয়েছে তারা তো আরো ভালো করে বলতে পারবে। এই যে বলবেন মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না, জায়গায় কিছুদিন আগে আপনারা যে সুখদেবপুরে দেখেন, ওখানে বেড়া দেওয়ার কাজ করছিল, সেখানে কারা বাধা দিচ্ছিল সেটা তো দেখতে হবে। সেখানে তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কোনো আন্তর্জাতিক ব্যাপারে, এখানে আন্তর্জাতিক ব্যাপারে রাজ্য সরকার কি বলতে পারে? আন্তর্জাতিক সীমানে আন্তর্জাতিক যারা পাহারা দেয় 50 কিলোমিটার যাদের অধিকারে রয়েছে, তারা এই উত্তরগুলো খুব ভালো দিতে পারবে। আমি জানতাম এই প্রসঙ্গে আপনি আসবেন। আমি এখানেই সরাসরি রুবিদির কাছে যাবো। রুবিদি, বিএসএফ ইস্যু হলো, আমার শুধু প্রশ্ন একটি জায়গাতে, তা হলো বিজেপিও তো খুব একটা কম যায় না। আলো রানী নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একবার বিজেপি একবার তৃণমূল, যেমনটা দেবব্রত বাবু অনেকগুলো উদাহরণ টানছেন। আমি বলছি কোর পয়েন্টে সমস্যাটা কোথায়, সেই সমস্যার ক্ষেত্রে আপনারা কি ভাবছেন? আপনাকে একটু বিরত করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে মাননীয় লিপিকা ঘোষ, কংগ্রেস মুখপাত্র। লিপিকাদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি এখানে রুবিদির কাছে যাবো। রুবিদি বলুন। দেখুন, আলোরানী সরকার এগেনস্টে কেসটা বিজেপি করেছে, ঠিক আছে। তৃণমূলের সিম্বলে দাঁড়ানোর চেষ্টা করেছিল, তো একজন বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এভাবে সিম্বল দেওয়া কিভাবে পসিবল সেটা আমাদের জানা নেই। এবং লাভলি খাতুন থেকে শুরু করে আমরা প্রচুর নাম জানি। এবার নামটা বিষয়টা হচ্ছে আলো রানী দেবীর বিজেপির সঙ্গে কানেকশনটা একটু বলুন। তো বিজেপিতে সে থাকতে পারেনি, বিজেপি দুর্নীতির সাথে দুর্নীতিগ্রস্ত লোকেরা বিজেপিতে থাকতে পারবে না অ্যাটলিস্ট।
আচ্ছা। বুঝতে পেরেছেন? বিজেপিতে আচ্ছা। তাকে এমনিতেই বার করে দেওয়া হয়েছে, ওইসব বলে লাভ নেই। বেসিক্যালি দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে কোনোভাবে ঠাঁই দেওয়া হয় না। ঠিক আছে, বিজেপিতে এসে কেউ দুর্নীতি করেছে এরকম আপনারা দেখাতে পারবেন না, খুব কম দেখাতে পারবেন। উল্টোটাও আছে, অভিযোগটাও আছে যে তারপরে গেলে নাকি অনেক সময় ওয়াশিং মেশিনে ঢুকে যায়, মানে সেটা খুব একটা বেশি সামনে আসে না। ওয়াশিং মেশিনটা বলে এরা, যেমন শুভেন্দু অধিকারীকে নিয়েই বলে অনেক সময়। আমি তো আপনি নাম বলে ফেললেন। না, আপনাকে বলতে হবে না, আমরা জানি বিরোধীরা কোন বিষয় নিয়ে কোন কথা বলতে পারে। শুভেন্দু অধিকারীকে দেখে এরা নামটা শুনে কতটা ভয় পায় সেটাও আমরা জানি। তো ভয়ে অনেক সময় এদের ফোবিয়া হয়ে গেছে, শুভেন্দু অধিকারীর নাম ছাড়া এরা চলতে পারে না। নামটা এরা নিতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমিও আপনাকে বলতে পারি, এখনো সময় দিতে পারি। আপনিও যদি পারেন তো দেখাতে পারেন যে কোন দুর্নীতির সাথে যুক্ত আছে বিজেপিতে ঢোকার পর একটা দুর্নীতি কিছু দেখাতে পারবেন না। ওই যে বিজেপিতে ঢোকার পর রাইট, ঠিক বলেছেন, বিজেপিতে ঢোকার পর, বিজেপিতে ঢোকার আগের পার্সপেক্টিভ আর ইতিহাসটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। দেখুন, ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যেরকম আছে, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ থাকে। তো যেই দলে যেরকম নীতি আদর্শ, যেমন তৃণমূলে যেই ঢুকবে তাকে চৌর্যবৃত্তি করেই কাটাতে হবে, দুর্নীতির সাথে যুক্ত হতেই হবে, কিছু করার নেই। তৃণমূল দলটাই হচ্ছে চৌর্যবৃত্তি করে দুর্নীতি করবে, এরকম একটা বিষয়। তো সেখানে কিছু করার নেই, দল ডিপেন্ড করে, দলের নীতি ডিপেন্ড করে। যাই হোক, এবার কথা হচ্ছে বিএসএফ। দেখুন, কাঁটাতারে জমি বারবার করে ফেন্সিং এর জন্য বারবার করে জানানো হয়েছিল, কিন্তু আমরা এখনো অব্দি জমি সংক্রান্ত ঝামেলা এখনো অব্দি সম্পূর্ণভাবে মেটাতে পারিনি, এটা আমরা সবাই জানি। এবং বারবার করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের ভোট নিয়েই চলছে। এবার অনুপ্রবেশ শুধুমাত্র সমস্যা, ভোটের ইস্যুর সমস্যা নয়। অনুপ্রবেশের সমস্যাটা কিন্তু একটা রাজ্যের সিকিউরিটি এবং তার সাথে সাথে দেশের সিকিউরিটির সমস্যাও কিন্তু চলে আসে। এই অনুপ্রবেশটা ঢুকেছে, শুধুমাত্র তাই নয়, আপনার হয়তো মনে আছে কিছুদিন আগেই, মাস 5 আগেই বোধহয় আমরা একটা নিউজ চ্যানেলেই দেখছিলাম, মানে প্রত্যেকটা নিউজ চ্যানেলেই দেখাচ্ছিল, মনিরুল ইসলামের কথা আমাদের বোধহয় মনে আছে। মনিরুল ইসলাম এখানে ঢুকেছে, শুধুমাত্র তাই নয়, উনি কিন্তু বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী। তিনি এখানে ঢুকেছে এবং তিনি মাদ্রাসা চালাতেন, এবং একটা না, 3-3টে মাদ্রাসা চালাতেন, এবং একটি মাদ্রাসার উনি কিন্তু দায়িত্ববান শিক্ষক ছিলেন, যিনি 8 পাস, সেটা আলাদা ব্যাপার, তিনি কি পাস সেটা আলাদা ব্যাপার। এবার বিষয় হচ্ছে এরা যে এখানে ঢুকছে, এরা মাদ্রাসা তৈরি করছে, মাদ্রাসায় তারা টিচার হয়ে যাচ্ছে, এগুলো শাসক দলের হাত না থাকলে মাথার উপর এটা কোনোদিন পসিবল না। এবার এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, এরা কিন্তু স্লিপার সেলই তৈরি করছে, যেটা কিন্তু আগামী দিনে কিন্তু ভারতবর্ষে অনেক 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 ক্ষতিকর। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই অনুপ্রবেশের সমস্যা আজকে না, একদম সঠিক কথা, অনুপ্রবেশের সমস্যা আজকে নয়, বহু বছর ধরে সমস্যা চলছে বলেই আমরা দেখেছি 2005, 2006, 2011 এরকম বহু সময় দেবব্রতবাবু কাটতে চাইছেন এখন ধরে, বলুন দেবব্রতবাবু কাউন্টার চাইছেন, বলুন। আচ্ছা, বারে বারে যেটা বলছেন না, মাদ্রাসায় দুষ্কৃতি তৈরি হয়, মাদ্রাসায় এই হয়। আচ্ছা, মাদ্রাসায় পাস করলে কি কেন্দ্রীয় সরকারের কোনো চাকরি পাওয়া যায়? রবিদি একটু উত্তর দেবেন। যদি পাওয়া যায় তাহলে মাদ্রাসাকে নিয়ে তার মাদ্রাসাগুলো তুলে দিন না। না না, এটা কি উত্তর দিন, আমি জানতে চাইছি। এই রাজ্যে কোথায় চলে গেল, কোথায় চলে গেল? খারিজি মাদ্রাসার কি বৈধতা আছে? না 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 না, শুনুন, আপনি যে আমাদের শুনুন, আপনি বোকার মতো কথা বলবেন না, এটা কিন্তু গৃহমন্ত্রককে আপনাদের ভুলের জন্য আমাদের রাজ্য সুরক্ষা কিন্তু বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় সেটা দায়িত্ব নিয়ে বিঘ্নিত করছে, একদম করছে। আপনি বলুন, এই যে ভদ্রলোক, আপনি দাঁড়ান এক মিনিট, দেবব্রত পরে আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, আপনার সময় আসলে নিশ্চয়ই বলবেন। এই যে নিউটন দাসের কথা বললেন, তার দাদার মুখে যেটা শুনেছি 2008-এ উনি অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, এবং নিউটনও কিন্তু জেলে ছিল, এবং তাকে জেলে থাকার অবস্থায় তাকে কে বাঁচাতে গেছিল? জ্যোতি মালহোত্রা, নেতারা বাঁচাতে গেছিল এবং তাকে ছাড়িয়ে নিয়েছে। এটাই হচ্ছে হরিয়ানা বিজেপি, আপনার সময় আপনি বলবেন, আমি বুঝতে পারছি আপনি বাড়িতে একটু শান্ত হন, জল নিয়ে দোকান দিয়ে দুটো জল খেয়ে নিন, কোনো অসুবিধা নেই, বা কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিন, আপনার দোকানে আবার সবকিছুই অ্যাভেলেবেল। আমি বাকিদের কাছে যাবো, একটু সংক্ষেপে প্লিজ, সংক্ষেপে শেষ করুন রবিদি। বিষয় হচ্ছে, দেখুন, এই যে অবৈধ অনুপ্রবেশ করছে, শুধুমাত্র তাই না, তৃণমূলের হাত ধরেই করছে, এবং তৃণমূল সিম্বল নিয়ে, তাদের দায়িত্ব নিয়ে তাদের একটা সরকারি পদ দিচ্ছে। আমরা জানি রত্না বিশ্বাস কি বলেছিল, যে যারা অবৈধ বাংলাদেশি আছে তারা আসুন, আমরা আপনাদের আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছি।
এটা আপনারা ভাবুন যে আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে কারা? তৃণমূলের নেতা নেত্রীরা আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে, এবং পাসপোর্টও তৈরি করে দিচ্ছে কারা? এই আব্দুল হাইয়ের মতো লোকেরা। আব্দুল হাইয়ের মতো লোকেরা পাসপোর্ট তৈরি করে দিচ্ছে, যেখানে আমি বুঝতে কিন্তু এটা পেরেছি। আমি এখানে সরাসরি অনির্বাণদার কাছেই যাবো। অনির্বাণদা, আমি একটা বিষয় কিছুতে বুঝতে পারছি না, আমাকে একটু প্লিজ বুঝিয়ে দিন। এই অনুপ্রবেশকারী ইস্যু অনেক দিন ধরে আছে, এটা সবাই বলছে, আমি কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম। তাহলে সরকারের কি দরকার? সরকার ক্রমাগত শুধুমাত্র ইতিহাস টেনে টেনে নানান রকম কিছু বলবেন, এবং ঠিক সে জায়গায় এরকম নিউটন দাসের মতো আরও অনেক ভুড়ি ভুড়ি হয়তো প্রোডাক্ট তৈরি হবে, এবং তারা প্রোডাক্ট শুধু তৈরি হবে এমনটা নয়, তারা কার্যত একেবারে প্রশাসনিক স্তর অবধি চলে যাচ্ছেন। আমি বলছি নিরাপত্তার যে প্রশ্ন, সেই নিরাপত্তার প্রশ্নে বিএসএফকে প্রশ্ন করলে কেন্দ্র সরকার সরাসরি রাজ্য সরকারের দিকে তোপ দেখে দেয়, রাজ্য সরকারকে বললে কেন্দ্র সরকারের দিকে তোপ দেখে দেয়। আমি বলছি মাঝখানে আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে, বিএলও কি করছে? দেখুন, আমি দেবব্রত বাবুর কথা শুনতে শুনতে কমিক রিলিফ অনুভব করছিলাম। তৃণমূল এই যে বর্তমান সরকারের কাজকর্মের জন্য উনি তো কোনো কথা বলছেন না, উনি পিছোতে 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 উনি কেন ব্রিটিশ পিরিয়ডে গেলেন না, ব্রিটিশ পিরিয়ডের আগে মুঘল পিরিয়ডে গেলেন না, মুঘল পিরিয়ডের আগে সুলতানি পিরিয়ডে গেলেন না, এটা আমার খুব অবাক লাগছিল। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, রুবিদি বলছিলেন যে দুর্নীতির ব্যাপার, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা সবাই জানি। তার সঙ্গে আরো একটা রুবিদিকে মনে করিয়ে দিই, অর্জুন সিং যখন শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ্য দিবালোকে হেনস্থা করেছিল, তারপরে অর্জুন সিং বিজেপির অলংকার হয়েছিল, পরে আবার তৃণমূল, এখন আবার বিজেপি। সুতরাং এই যে ওয়াশিং মেশিনের খেলা, এটা বিজেপিও মানে খুব এটা বিজেপির বলার এত কিছু জায়গা নেই। এবার তুমি যেটা বললে অঞ্জন, সেটা হচ্ছে তোমার মনে থাকবে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড যখন ঘটেছিল, তখন ওই বিস্ফোরণটা ঘটেছিল তৃণমূল পার্টি অফিসের দোতলায়। এটা একদম সত্য ঘটনা। সুতরাং এই তৃণমূলের সঙ্গে এই যে অনুপ্রবেশ যোগাযোগ, এই যোগাযোগটা খুব নতুন কিছু নয়, অবাক হওয়ার মতো কিছু নয়। নিষিদ্ধ বাংলাদেশের যে সংগঠন সিমি, সিমির যে সদস্য ছিল, সম্ভবত নামটা হচ্ছে ইমরান, আমাকে ভুল হলে কারেকশন করে দিও, তো তাকে রাজ্যসভায় কারা পাঠিয়েছিল? এই তৃণমূল পাঠিয়েছিল, এবং তাকে রাজ্যসভায় সাংসদ করে যখন পাঠানো হলো, বাংলাদেশে এর বিরোধিতা হয়েছিল যে কেন সিমি নিষিদ্ধ একটা সংগঠনের সদস্যকে ভারতবর্ষের পার্লামেন্টে ওখানে পাঠানো হবে, কারণ সেই সময় বাংলাদেশের ক্যারেক্টারটা আজকের বাংলাদেশের সঙ্গে মিলছিল না। সুতরাং এই তৃণমূল কংগ্রেস তো এইসবের সঙ্গে যুক্ত। তো যত রত্নখচিত মানে রত্ন তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে তৃণমূলের মধ্যে। আর এই যে বিএলওর কথাটা তুমি জিজ্ঞেস করলে, বিএলও এখানে কিছু করার নেই। বিএলও তারা আইডেন্টিফাই করে কাকে চেনে কাকে চেনে না, তারা তাদের মতো কাজ করে। তারা তাদের যে কাজের নমুনা, সেই কাজের নমুনাটা তারা জমা দেয় হচ্ছে ব্লকে, ইলেকশনের কাজকর্ম যেখানে চলে সেই ডিপার্টমেন্টে। এখন বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে মন্টুরাম পাখিরা, কাকদ্বীপের বিধায়ক, তিনি অভিযোগ করছিলেন মন্টুরাম পাখিরা বাম করে না, কংগ্রেস করে না, বিজেপিও করে না, তৃণমূলের বিধায়ক। তিনি অভিযোগ করছিলেন যে আধিকারিকদের একটা অংশের সঙ্গে একটা দুষ্টচক্রের যোগ ঘটেছে, এবং সেই যোগের ফলেই এটা হচ্ছে। কথা হলো দুষ্টচক্রটা কে? দুষ্টচক্র বলতে গেলে এখানে পরিষ্কার করে বলতে হয়, কোনো ঢাক ঢাক গুড়গুড় না করে, বেশিরভাগ পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেগুলো কাদের দখলে? সেগুলো তৃণমূলের দখলে, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সেখানে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কে দিচ্ছে? প্রধান দিচ্ছে। শহরের ক্ষেত্রে কে দিচ্ছে? মিউনিসিপ্যালিটি পৌরপিতা দিচ্ছেন। আর সেই পঞ্চায়েত প্রধানই আবার আমরা নাম জানতে পারছি লাভলি খাতুন, সে কি? হ্যাঁ, লাভলি খাতুন। শুধু তাই নয়, আলো রানী সরকারও তো এমএলএ পদে দাঁড়িয়েছিলেন। এবার ভাগ্যিস জিততে পারেননি, ভাগ্যিস জিততে পারেননি। কিন্তু আর একটা লিস্ট, যে লিস্টটা ওই যে পলিটিক্যাল কানেকশনের কথা, এই যে দুষ্টচক্র, এই দুষ্টচক্র হচ্ছে আসলে শাসক দলের যে পলিটিক্যাল কানেকশন ওই আধিকারিকদের সঙ্গে, সেটা এই আর একটা লিস্ট, এই পঞ্চায়েতের যারা আছে, মানে পঞ্চায়েত মেম্বার টেম্বার তৃণমূলের, এরা একটা লিস্ট তৈরি করে, সেই লিস্টটা ব্লকে যায়, এবং ব্লক থেকে ব্লকের যে ইলেকশনের কাজকর্ম হয় সেই ডিপার্টমেন্টেই এই যে 2 নম্বরই, সেই 2 নম্বরইটা হচ্ছে। সেখানে এই যে ভোটার কার্ডের ক্ষেত্রে
ওই এই যে তথ্যগুলো, এই যে লিস্টটা যাচ্ছে আলাদা করে পঞ্চায়েত মেম্বারদের কাছ থেকে, ব্লকে সেটা হচ্ছে। তো স্বাভাবিকভাবে বিএলও যদি সেখানে আপত্তি করে, বিএলওর আপত্তিটা গ্রাহ্য হচ্ছে না, কারণ বিএলওর এখানে কিছু করার নেই। এখানে সরাসরি শাসক দলের যে পলিটিক্যাল কানেকশনটা আছে ব্লকের সঙ্গে, এইখানেই যত গোলমালটা হচ্ছে। এবং এই উদাহরণগুলো সবই তাই। তুমি এই যে নিউটন দাসের উদাহরণ দিচ্ছিল, এখানে নিউটন দাসের দাদাই স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশে জন্ম, সে বাংলাদেশে বড় হয়েছে, তার বাবা মাও বাংলাদেশের ভোটার। তাহলে সে এখানে কি করে ভোটার হচ্ছে? এটা কি এমনি এমনি হয়ে যায় নাকি? শাসক দল এই ভোটার কার্ডে নাম তোলার প্রসেসের সঙ্গে পুরো তৃণমূলের যে বেশিরভাগ পঞ্চায়েত সদস্য, যাদের দখলে বেশি পঞ্চায়েত, তারা যুক্ত, তাদের সঙ্গে আধিকারিকরা যুক্ত। এটা মন্টুরাম পাখিরাও বলছেন। এমন নয়। এবং আরেকটা কথা তোমাকে এখানে বলে দিই, উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে বলছেন আমি পুলিশকে অ্যালার্ট করছি। তো ওয়ান ফাইন মর্নিং কি মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙছে? মুখ্যমন্ত্রী এতদিন ধরে জানতেন না? ওয়ান ফাইন মর্নিং কি মন্টুরাম পাখিরার ঘুম ভাঙছে? তিনি কি জানতেন না? খোদ মন্টুরাম পাখিরার বিরুদ্ধেই তো অভিযোগ। সেখান থেকে ভিডিওটা এদেশে কি করে আসছে? আরে আমাদের তো বাংলাদেশিরা জমি কিনতে পারতো। আরে মামুনাই চুপ করুন তো, আপনি চুপ করুন তো, আপনি চুপ করুন তো, অসভ্যতা করবেন না। প্লিজ, এটা তৃণমূলের পার্টি অফিস নয়। অসভ্যতা করলে সোজা তৃণমূলের পার্টি অফিসে চলে যান। আরে আপনাদের অসভ্যতা তো আপনি আপনাদের আপনার সময় বলবেন, আপনি আপনার সময় বলবেন। এক এক করে প্লিজ, দেবব্রত বাবু প্লিজ। না না প্লিজ, অনির্বাণ বাবু ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ। দেবব্রত বাবু প্লিজ, এক এক করে না প্লিজ না প্লিজ অনির্বাণ বাবু প্লিজ, প্লিজ দেবব্রত বাবু প্লিজ, বলার সুযোগ দিন, বলতে দিন। না প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ। করতে বলুন। না অনির্বাণ বাবু প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয়। না এক এক করে জানেই না, সে ডিবেটে বসেছে। কোথা থেকে উঠে আসছে? আপনারা জমি কেনে আরে এটা কি এর ডোপ টেস্ট করাতে হবে নাকি? একে ডোপ টেস্ট প্লিজ, ব্যক্তিগত আক্রমণ নয় প্লিজ। আরে একে ডোপ টেস্ট করাও না প্লিজ অনির্বাণ বাবু প্লিজ। আপনাদের টেস্ট তো পশ্চিমবঙ্গের মানুষ না এইভাবে করলে আমি কারো কাছে যেতে পারবো না। এক এক করে প্লিজ দেবব্রত বাবু। আলোচনার মধ্যে ঢুকছে তো অস্বাভাবিক। আমরা কনস্ট্রাকটিভ আলোচনা করব প্লিজ। অনির্বাণ বাবু আপনি স্বাভাবিক তো? এবার আমি যেটা বলছি যে এই যে খাগড়াগড় থেকে শুরু করে ইমরান কাণ্ড থেকে শুরু সংক্ষেপে এইটা পুরো মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে স্বীকার করে নিচ্ছেন। তার মানে এটা ঘটছে, মুখ্যমন্ত্রী ব্যর্থ, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ। এখন অনুব্রতর কাছে গালাগালি খাওয়ার পরেও স্বরাষ্ট্র দপ্তরের ঘুম ভাঙে না, তো স্বাভাবিক এই অনুপ্রবেশ ইস্যুতে স্বরাষ্ট্র দপ্তরের ঘুম ভাঙে। আমি ঠিক এখান থেকে সুকান্ত বাবুর কাছে যাব। আমি এখান থেকে সুকান্ত বাবু, আমি এই ওয়ান লাইনার এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টেলিজেন্সেরও একটা দায়ী থেকে যাচ্ছে, তার সঙ্গে রাজ্য সরকার তো দায়ী বটেই। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাব। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সরাসরি ফেলিয়ার হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য। সুকান্ত বাবু দেখো, তুমি হয়তো অঞ্জন জানি না কি কারণে তুমি এই প্রসঙ্গটা আনলে না। মালবাজারে যে মাল পৌরসভার একটি পৌর আধিকারিক পৌরসেবার কাজ করেন প্রসঞ্জিৎ দত্ত, তিনি কিন্তু ফেরার। তিনি কি কারণে ফেরার? কারণ তিনি হচ্ছেন জন্ম মৃত্যু সার্টিফিকেটের মানে যত দায়িত্বে নিবন্ধীকরণের দায়িত্বে ছিলেন এবং মোটামুটি 8 জন আফগানিস্তানি নাগরিককে ভারতীয় নাগরিকত্ব দিয়েছিল এবং সেটা কিন্তু ধরা পড়েছিল এয়ারপোর্টে। আমার প্রশ্ন হচ্ছে, এতদিন সে ফেরার, তো তুমি কাকে দোষ দেবে? এবং তাদের জন্ম হয়েছে, সবচেয়ে হাস্যকর বিষয়, গরুবাথানের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, আফগানিস্তানের নাগরিকের। তাহলে তুমি কোথায় এদের যে মূলত যে শ্রমিকগুলো হয় এবং তারপরে যে এদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, প্রত্যয়িত করা হয় তার বিভিন্ন যে জায়গাগুলো, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফারাক রয়েছে। সুতরাং এটা তৃণমূল বিজেপি সিপিএম নয়। এবং তুমি নিউটাউন দাসের কথা বলছো, সে তো আগস্ট আন্দোলনে তাকে একদম সামনের সারিতে দেখা গেছে এবং ভালো লাগে এরকম যে এরকম দ্বৈত চরিত্র আছে। বাংলাদেশেও কাজ করছে, ভারতেও কাজ করছে, আন্তর্জাতিক সম্পর্কে এরকম মানুষের প্রয়োজন রয়েছে। না আমার একটু ভাবতে ইচ্ছে করে, আমারও ইচ্ছে করে, একটু ফেরিটেল করতে ইচ্ছে করে। আমি বলছি সুকান্ত বাবু, এরকম নয় তো যে ডাবল রোল রয়েছে, মানে দুটো হয় না যে আমি শুনেছি নাকি 14টা রূপ থাকে প্রত্যেকের। সেক্ষেত্রে এটাও কি এরকম রূপ? বাংলাদেশে একটা রূপ, ভারতে একটা রূপ এবং কাকদ্বীপের মধ্যে সেটা রয়েছে সীমাবদ্ধ, দুটো রূপ রয়েছে, এরকম নয় তো? দেখো, আমরা করণ অর্জুন সিনেমা দেখেছিলাম বহুদিন আগে, তারপরে বহু এরকম তত্ত্ব রয়েছে।
এখন এই তত্ত্ব যদি আমরা খাড়া করি, আগস্ট আন্দোলনে যেই ছেলেটি এত দাপিয়ে বেরোলো সে আবার এখানে এলো, এবং তুমি তারপরে যে নামগুলো বললে কি খাতুন এরা আছে, তার মানে কি আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এই দুটো প্রশাসন যারা চালাচ্ছে একই মানুষ চালাচ্ছেন। মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা নেই। আমরা যতই আন্তর্জাতিক সম্পর্ককে একটু আগে আমাদের তৃণমূলের যে মুখপাত্র রয়েছেন ভালো আমাদের দাদা, তিনি বলছেন লং জাম্প হাই জাম্প। আমার হচ্ছে যে হাই জাম্পে হয়তো সীমানা পার হতে পারে, লং জাম্পে কিন্তু সীমানা পার হওয়া যায় না। এটাকে একটু কারেক্ট করতে হবে। আমি এটা একটু কারেক্ট করার জন্য অনুরোধ করব দেবব্রতদাকে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনাদের এই যে প্রসেনজিৎ দত্ত, আমি বারবার নামটা নিচ্ছি, সে এতদিনে ফেরার এবং তিনি মূলত কার অধীনে কাজ করেন? চেয়ারম্যান, সেই চেয়ারম্যান সাসপেন্ড। এত বড় ঘটনা, আন্তর্জাতিক পাসপোর্ট দিয়ে দিচ্ছেন তিনি, এবং তার এটাও জানা গেছে সম্পত্তির পরিমাণ যে মাত্র 22 থেকে 23 হাজার টাকা মাসে পেত, তার সম্পত্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। এই বিষয়ে তদন্ত কোথায়? এবং বারবার এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে দ্বন্দ্বে কিন্তু আবারও বলছি, অনুপ্রবেশ হতে হতে অঞ্জন কোনোদিন ট্রাইব টিভিতে আমি দেখবো নিউটন দাসের মতো কোন নিউটন দাস হয়তো এখানে সঞ্চালনা করছে, যে বাংলাদেশের সম্পর্কটাকে ঘুরিয়ে ফেলছে, যে বাংলাদেশ নিয়ে বলবে না ইন্ডিয়া নিয়ে বলবে। কিন্তু যথেষ্ট আমি এটা একদম একটা মজার নোটে বললাম, বাট দিস ইজ এ ভেরি সিরিয়াস সেনসিটিভ একটা বিষয়, একেবারেই কনসার্ন। সেটা নিয়ে বারবার এদিক ওদিক করে লাভ নেই। প্রসঙ্গ হচ্ছে যারা এই শংসাপত্রগুলো দিচ্ছে পাসপোর্টেরই দায়িত্বে, আর তুমি বিএলও কথা বললে, সে কি করবে? ব্লক লেভেল অফিসার, তার কাছে করার কিছু নেই, তার কাছে অস্ত্র খুব সামান্য। সে তথ্যগুলো নিচ্ছে এবং সে অনলাইনে যারা করতে পারে না তাদেরকে শিখিয়ে দিচ্ছে কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা যায়। এবং আমি আবারও বলছি, তৃণমূলীকরণ, বিজেপিকরণ, যেই করণই হোক, কোনো করণের প্রয়োজন নেই। প্রয়োজন সঠিক অর্থে বাংলাদেশিদের এখান থেকে বিতাড়িত করা। কিছুদিন আগে দিনহাটাতে, একটা লাস্ট পয়েন্ট অ্যাড করবো, দিনহাটাতে কিছু মানুষ তারা বলছে আমরা বাংলাদেশি কাজ করতাম, হাস্যকর দেখো, তারা বলছে আমাদের পৌঁছে দিন বাংলাদেশে। মানে এই দায়িত্বটাও আমাদের নিতে হবে এরপরে। আমি ঠিক এখানেই লিপিকাদির কাছে যাবো। লিপিকাদি, সুকান্তবাবুর কথা প্রসঙ্গে আমার বলতেই হচ্ছে, মালবাজারের প্রসঙ্গ সুকান্তবাবু বললেন যে আমি কেন ভুলে গেলাম বা আমি কেন বলতে পারলাম না। আসলে এত নাম আসছে তো আমি কোনটা মনে রাখবো আর কোনটা মনে রাখবো না এটাতেই আমি গুবলেট হয়ে যাচ্ছি। তার কারণটা হলো এত অনুপ্রবেশকারী ক্রমাগত প্রবেশ করছে। আমি যখন রিসার্চ করছি আমি জানতে পারছি যে এত নাম, ভুরি নাম রয়েছে, কোনটা ছেড়ে কোনটা বলবো। এবং ঠিক এ জায়গা থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে দোষ দিলে পরে তারা কেন্দ্র সরকার সরাসরি রাজ্যের দিকে তোপ দাগছে, রাজ্য সরকারকে প্রশ্ন করলে কেন্দ্রের দিকে তোপ দাগছে। কিন্তু আমি আবারও বলছি, একই জায়গাতেই থাকছি, তা হলো নিরাপত্তা আর নিরাপত্তা। লিপিকাদি, না অদ্ভুত লাগে, দেখো অনুপ্রবেশ তো পশ্চিমবঙ্গের একটা অসুখ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের অসুখ হয়েছে, অনুপ্রবেশ মারাত্মকভাবে ঘটছে, কিন্তু তার পাশাপাশি আমরা ভুললে চলবে না অসুখটা কোথায়। এটা কি ভাইরাল ফিভার নাকি ব্যাকটেরিয়া? আমি কেন বলছি, যদি ব্যাকটেরিয়া হয় তাহলে অ্যান্টিব্যাকটেরিয়া কিছু থাকতে পারে, কিন্তু ভাইরাল হলে পরে তো কোভ্যাক্সিনের মতো আরো বিভিন্ন রকম ভ্যাকসিন আসতেই থাকবে, এবং সেটা যদি আবার এমআরএনএ ভাইরাস হয় তাহলে তো আবার মিউটেন্ট হবে। সাংঘাতিক বিষয়। কোভিশিল্ড হলে আবার তার আফটার এফেক্ট হতে পারে, সেই জন্য বলছি যে তার সাথে সাথে আরেকটা জিনিস, যে পশ্চিমবঙ্গ নিয়ে তো আমরা আতঙ্কিত, কিন্তু পাশাপাশি এটাকেও অস্বীকার করা যায় না, মহারাষ্ট্র, মেঘালয়ও মারাত্মকভাবে অনুপ্রবেশ আছে। সেটা কিন্তু কেউ আলোচনার মধ্যে আনে না, কিন্তু মহারাষ্ট্র, মেঘালয়তেও রয়েছে। ফেন্সিং, তুমি মেঘালয় যাও, মেঘালয় গিয়ে দেখো কত বর্গ কিলোমিটার, মানে কিলোমিটারকে কিলোমিটার জুড়ে ফেন্সিং নেই। তো সেই বলছি যে এই পরিস্থিতি হয়ে রয়েছে, মানে এখানে এইরকম পরিস্থিতি রয়েছে, মানুষ অনুপ্রবেশ ঘটছে, এবং সেখানে আজকে একটু আগে বিজেপির মুখপাত্র উনি বলছিলেন না, উনি বলছিলেন যে আমাদের দলে বিজেপিতে কেউ দুর্নীতিগ্রস্ত কেউ আসে না। আমার একটা জিনিস যেটা দাদা একটু আগে বলছিলেন, আমাদের বোধহয় বামফ্রন্টের মনে হয় দাদা, উনি বলছিলেন যে যদি নাই হয় তাহলে অর্জুন সিং কি বারবার ভালো হন? একটা মানুষকে আমি ধরে নিলাম যে নিয়ে এলো, কাউকে নিয়ে এসে বিজেপিতে এসে সে দুর্নীতিগ্রস্ত হয়ে গেল। দুর্নীতিগ্রস্ত বাইরন বিশ্বাস তো দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার জায়গা নেই, দলের নীতি নেই, তো হয়ে গিয়ে চলে গেছে। লোকও এখানে আসলে সে নরমাল হয়ে যাবে। অনির্বাণদা হাত তুলছেন, অনির্বাণদা বলুন। আপনি একটু শুনুন
শুনুন না, আপনি অনির্বাণ দা বলতে শুনুন, চাইছেন তারপর তৃণমূল একেবারে অন্তিম পর্বের দিকে যাচ্ছি আমরা, প্লিজ। আপনার কথার সময় তো কেউ কথা বলেন, আপনি শোনেন না কেন? আপনার লিপিকাদি এত সংক্ষেপে আমাকে অনির্বাণ দার কাছে যেতে হবে। তো আমি সেটাই বলছি যে অর্জুন সিং এলো, ভালো হয়ে গেল বিজেপিতে এসে, ওয়াশিং মেশিনে ডুবে আবার চলে গেল, গিয়ে চোর হয়ে গেল, আবার তাকে নিয়ে এলো, নিয়ে এসে ভালো করলো, কিন্তু রাখতে পারছে না, ভালো করে তাকে পরিবারে রাখতে পারছে না, সে খারাপ হয়ে যাচ্ছে। তো এই নামগুলো তো আমরা দেখেছি। অনুব্রত, আমি এই আজকে অন ক্যামেরা বলছি যে আর একটা নাম খুব শীঘ্রই যোগ হতে চলেছে, দেখো তাকে খুব শীঘ্রই, অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল আবার একটা যোগ হতে চলেছে। সাংঘাতিক কথা। প্লিজ আমরা অনির্বাণ দার কাছে যাবো। অনির্বাণ দা, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। আমি দুটো কথা বলি। এই যে বাইরন বিশ্বাসের কথা বললেন না রুবিদি অত্যন্ত সুভদ্র মানুষ। আমি রুবিদিকে সম্মান জানিয়ে বলছি, বাইরন বিশ্বাস আর অর্জুন সিং এর ব্যাপারটা এক নয়। বাইরন বিশ্বাস তো চলে গেছে, তারপরে তো তাকে আবার ফেরত আনা হয়নি, দুটো কিন্তু একই জিনিস হলো না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, কিছুদিন আগে মিডিয়াতে নামখানা ব্লকের উদাহরণ দেয়, একটা স্টোরি দেখানো হচ্ছিল, সেখানে নামখানা ব্লকের এইরকম যারা অনুপ্রবেশকারী তারা সরাসরি বলছে যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছি, কেউ 10, কেউ 20, কেউ 15 এরকম টাকা দিয়েছি ভোটার কার্ডের নাম, ভোটার নাম তুলতে। একটু আগে তোমাকে বলছিলাম, যেহেতু বেশিরভাগ পঞ্চায়েত তৃণমূলের দখলে, সেখানে পঞ্চায়েত সদস্য প্রধানদের একটা ভূমিকা আছে এবং ব্লকের আধিকারিকদের সঙ্গে একটা কানেকশন আছে, যেটা কিন্তু মন্টুরাম পাখিরার কথাতেও ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, কিন্তু তিনি আটকাতে ব্যর্থ, তার প্রশাসন ব্যর্থ নাকি ইচ্ছাকৃত? এটা অবশ্যই ইচ্ছাকৃত যদি না হয় তবে তার লোকজনরাই নিচু লেভেলে এটা করছে। তাহলে তিনি যদি ঘুমোন, তার স্বরাষ্ট্র দপ্তর যদি ঘুমোয়, তাহলে তো কিছু করার নেই, তাদেরকেই আগামী দিনে এই ভোটিং প্রসেসে ব্যবহার করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি এখানেই সরাসরি দেবব্রত বাবুর কাছে যাবো। দেবব্রত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, বারে বলছে নিরাপত্তা। হ্যাঁ, সঠিক কথা বলেছে, নিরাপত্তা। আপনি কতটা ভালো স্টুডেন্ট তার আপনার মূল্যায়ন হয় আপনার রেজাল্টের উপর। পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা কতটা ভালো সেটা এনসিআরবি রিপোর্টের উপর ডিপেন্ড করে। আর এনসিআরবি রিপোর্ট দেশের গৃহমন্ত্রকে অমিত শাহ দপ্তর দেয়। সেই অমিত শাহ দপ্তর বলছে লাগাতার বারেবার দেখা যাচ্ছে এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দেশের মধ্যে সর্বোত্তম, কলকাতা হচ্ছে সবার সেরা। আমি অবশ্যই বলার সুযোগ দেবো। আনইন্টারাপ্টেড সেশন, যারা জনবিচ্ছিন্ন দল মানুষের পদাঘাতকে কি বলবো আস্থা করে গিয়ে পড়েছে, তাদের আমলে ওই রশিদ খানে আমরা তো দেখেছি কি বিস্ফোরণ হয়েছিল, আমরা দেখতে পেয়েছি। আর এই যে নিউটন দাসের দাদা, এই যে আইনস্টাইন দাস বলো না, জমি তাদের সময় তো কিনেছিল, তাদের সময় তো রেজিস্ট্রি হয়েছিল। আর 2000 সালে বাংলাদেশি যদি তাই হয়, তারা তো যে স্কুলে পড়তো তারা উত্তর দিতে পারবে, তার সময় আপনি বলে মাঝখানে ঢুকে যাচ্ছেন কেন? আপনার এবার মানে ডোপ করা হয়েছে, ঢুকে যাচ্ছেন। সেই উত্তর না, প্লিজ না, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ না। আমি এখানে আমি বলার সুযোগ দেবো। অনির্বাণ দা, বেশ, দেবব্রত বাবু, আমরা সময় দিতে পারছি না। অনির্বাণ দা, আপনাকে ছোট্ট সংক্ষেপে অতি দ্রুত আপনি রিঅ্যাকশনটা নেব। অনির্বাণ দা প্লিজ, দেবব্রত বাবু প্লিজ, অনির্বাণ দা বলুন। অনির্বাণ দা, অতি দ্রুত। বাম আমলে কোন নিষিদ্ধ সংগঠনের সদস্যকে পার্লামেন্টে পাঠানো হয়েছিল? বেশ, আমি রুবিদির কাছে যাবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বুঝতে পেরেছি, রুবিদি বলুন। বাম আর তৃণমূল হচ্ছে কয়েনের এপিট আর ওপিট। অবৈধ অনুপ্রবেশ সেই সময় হয়েছে, এখনো হয়েছে, এটার মধ্যে কোনো মানে দ্বিধাবোধ থাকা উচিত না। বিষয়টা হচ্ছে যে এবার বিষয়টা হচ্ছে শুধু অবৈধ অনুপ্রবেশ হচ্ছে যাদের ভোটার লিস্টের নাম হচ্ছে, শুধু তাই কিন্তু নয়। বিএসএফ এর শুধু দায়িত্ব সেটাও কিন্তু নয়, কারণ এখানে অনেকে ঘুরতে আসছে, ভিসা পাসপোর্ট নিয়ে ঘুরতে আসছে, আসার পর এই রত্না বিশ্বাসের মতো লোকেদের সাথে, এই দেবাশিসের মতো লোকেদের সাথে এদের আলাপ হচ্ছে, এরা এদেরকে ভোটার কার্ড, আধার কার্ড দায়িত্ব নিয়ে বানিয়ে দিচ্ছে শাসক দলের লোকেরা। এটা কিন্তু টাকার বিনিময় করছে, যেটা দেশের সুরক্ষার জন্য কিন্তু মারাত্মক। আর একটা কথা অমিত শাহজি পরিষ্কার বলেছে, জমি দিক, একটা কাক অব্দি এখানে কিন্তু ঢুকতে পারবে না, সেই দায়িত্ব আমাদের। সুতরাং জমিটা দিয়ে তারপর যেন বড় বড় কথা বলে। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এবং সবাইকে যারা শুনছে তাদেরকেও মাথায় রাখতে হবে, এই যে দেবব্রত বাবু প্লিজ, এই যে মালদাতে দেখা গেছে 10 লাখ ভোটার যারা অবৈধভাবে
10 লাখ ছাড়াও যারা অবৈধভাবে বসবাস করছে প্রায় 10 লাখ, সংখ্যা কিন্তু প্রায় 10 লাখ। কলোনি মতো জায়গাতেও কিন্তু বেশ বেশ, আমি আর সময় দিতে পারছি না, প্লিজ কোঅপারেট করুন। আমি দীপিকা দির কাছে যাবো। দীপিকা দি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। আমি আর সময় দিতে পারছি না রুবি দি, আমার কাছে সময় নেই, প্লিজ প্লিজ দীপিকা দি প্লিজ। হাস্যকর, এটা খুব হাস্যকর যে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, তারপরেও স্বরাষ্ট্র দপ্তর কিচ্ছু জানে না, কেন্দ্রীয় সরকার একদম ধোয়া তুলসী পাতা কিচ্ছু জানে না। এত কিছু হচ্ছে যখন, তখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে আনইন্টারাপ্টেড সেশন, প্লিজ প্লিজ। প্লিজ আনইন্টারাপ্টেড সেশন, রুবি দি প্লিজ। রুবি দি এইভাবে করতে থাকলে আপনার ফেরা ডাউন করতে আমি বাধ্য হব। প্লিজ কেন আপনার স্বরাষ্ট্র দপ্তর কেন ফেরা ডাউন হবে, বাকিদের ফেরা ডাউন হবে। আজকে পশ্চিমবঙ্গে এরকম হচ্ছে, ছাতার মাথা নিচ্ছে অ্যাকশন, কিচ্ছু নিচ্ছে না। আপনারা হলে কংগ্রেস 70 বছর ধরে কি করেছে, কেন করেনি সেটা ভারত সরকার কেন বিজেপি আসার পর করতে হলো? বিজেপি হলো কয়েনের এপিট আর ওপিট দুটোই সমান। বিজেপি আসার পর এই পদক্ষেপ নিতে হলো কেন? কংগ্রেস মহারাষ্ট্রে অনুপ্রবেশ কেন করেনি? মহারাষ্ট্রে কেন ঘটে অনুপ্রবেশ? মহারাষ্ট্রে কেন ঘটে? মেঘালয়ে কেন ঘটে? বেশ 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 বেশ, আমি অত্যন্ত আশা রেখেছিলাম, আমি বিশ্বাস করি, প্লিজ আমি দুজনকে থামাবো, আমি এখানে দুজনকেই থামাবো। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে বুদ্ধিজীবী এবং আমি বিশ্বাস করি আনইন্টারাপ্টেড শব্দটার অর্থ আপনারা জানেন, তা সত্ত্বেও আপনারা আনইন্টারাপ্টেড সেশনের মধ্যে বারংবার ইন্টারাপ্ট করছেন। আমি এতটুকু আশা আপনাদের থেকে করতেই পারি। আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। হ্যাঁ অঞ্জন, আমি যেটা বেশি সময় নেব না, আমি দুটো কথা বলবো। গুলশান কলোনি মতো এরকম কলোনি যদি বিভিন্ন জায়গায় রয়েছে, শুধু একদম কথা ঠিক যে মেঘালয়ের বহু জায়গা রয়েছে যেখানে ফেন্সিং নেই। সুতরাং সর্বতভাবে কেন্দ্র রাজ্যের সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সামনে রেখেই এটাকে করা উচিত। দুজনকেই বসতে হবে, কেন্দ্র রাজ্য সরকারকে। সুতরাং ওর কোর্টে বল ঠেললে বা ওর কোর্টে বল ঠেললে হবে না। কোঅপারেটিভ ফেডারালিজমের যে মন্ত্র সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এবং আরেকটি কথা বলবো, এই অনুপ্রবেশকারীরা যদি ভোট যন্ত্রের মেশিন হয় তাহলে কিন্তু ভারতীয় গণতন্ত্র বিপন্ন, মানে এটারই কোনো সন্দেহ নেই অঞ্জন। বেশ, একেবারে নির্ধারিত সময়ের আগে আপনিও শেষ করলেন। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ প্রাইম টিভি বাংলায় আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, একেবারে 2 বিঘা জমির সে বিখ্যাত লাইন, বাবু বলিলেন বুঝেছ ওপেন এ জমি লইব কিনে। আবারও দেখুন, কথা প্রসঙ্গে জমির কথা উল্লেখ করলেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। অমিত শাহ বলেছেন এই জমি, ভোট, এই সব কিছুর অঙ্কের মধ্যে একটি জায়গা সব থেকে গুরুত্বপূর্ণ, যা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোকপাত করেছি, তা হলো নিরাপত্তা। আর ঠিক সেই নিরাপত্তার প্রশ্নের ক্ষেত্রে যখন বিজেপিকে প্রশ্ন করা যায় তখন তৃণমূলের দিকে বলটা ঠেলে দেওয়া হয়, তৃণমূলকে প্রশ্ন করলে বিজেপির দিকে। এবার দেখুন, অনেকেই প্রশ্ন করতে পারেন কেন বিজেপি কিংবা তৃণমূলকেই প্রশ্ন করা হচ্ছে, বাকিদেরকে প্রশ্ন করা হচ্ছে না? রাজ্যের শাসক দলকে তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের শাসক দলকে বিজেপি। প্রশ্ন কাকে করব? প্রশ্ন তাদেরকেই তো করব, কিন্তু প্রশ্নের উত্তর সঠিক কি পাওয়া গেল? সত্যি কি নিরাপত্তার প্রশ্নে সত্যি কেউ ভাবছে? যদি ভাবতেন তাহলে অন্তত অনুপ্রবেশ ইস্যুতে কিছু না কিছু সমাধান সূত্র বা রফা সূত্র বেরিয়ে আসতো, অন্তত কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে। আমরা আশা রেখেছিলাম, কিন্তু আশা হত হয়, অনেকটা আনইন্টারাপ্টেড সেশনের মতো। নজর থাকবে, আপনারাও নজর রাখুন প্রাইম টিভি বাংলার পর্দা। প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 শব্দের কাটাকাটিতে, শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।